হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভৌতবিজ্ঞান ম্যাথ প্রিভিয়াস ইয়ার সলিউশন এর যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পার্ট। আজকে আমরা করব আলো অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষাগুলোতে আসা অঙ্কগুলোর সমাধান। এর আগে আমি চলতরিৎ ও রাসায়নিক গণনার ভিডিও দুটি আপলোড করেছি। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের খুব কাজে লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। চলো তাহলে আজকে আমরা শুরু করছি আলো অধ্যায় থেকে আসা অঙ্কগুলোর সমাধান। এই আলো অধ্যায় থেকে আসা অঙ্কগুলোর সমাধান করার জন্য যাবতীয় যে সূত্রগুলো আমাদের কাজে লাগতে পারে সেগুলো আমরা প্রথমে দেখে নেব, তারপরে আমরা শুরু করব মাধ্যমিক পরীক্ষায় আসা অঙ্কগুলোর সমাধান। তাহলে দেখো যে আলো থেকে আমাদের যে সূত্রাবলীগুলো জানা অবশ্যই দরকার। এক নম্বর হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। আমরা জানি আলোর প্রতিফলনের সূত্র ক্ষেত্রে I ইজিক্যাল টু R। I সমান সমান হয় আপাতন কোণ, R সমান সমান প্রতিফলন কোণ। আবার গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটাও আমরা জানি R ইজিক্যাল টু 2F। R হলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর F হলো ফোকাস দৈর্ঘ্য। প্রতিসরণের সূত্র সাইন I বাই সাইন R ইজিক্যাল টু মিউ। মিউ হলো প্রতিসরাঙ্ক, I হলো আপাতন কোণ আর R হলো প্রতিসরণ কোণ। এরপরে আমরা পড়ব পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মিউ ইজিক্যাল টু সি বাই ভি। শূন্য মাধ্যমে সি ইজিক্যাল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর ভি ইজিক্যাল টু উক্ত মাধ্যমে আলোর গতিবেগ। যে মাধ্যমের কথা বলবে সেই মাধ্যমে আলোর গতিবেগ। এবং এই মিউকে আমরা এভাবেও লিখতে পারি, কারণ আমরা জানি সি অর্থাৎ গতিবেগ, আলোর যে গতিবেগ সেটাকে আমরা এন ল্যামডা রূপে লিখতে পারি। এন হলো আলোর কম্পাঙ্ক, ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা নট এবং অন্য কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা শুধুমাত্র ল্যামডা লিখলাম। তাহলে সি ইজিক্যাল টু এন ল্যামডা নট এবং ভি ইজিক্যাল টু এন ল্যামডা হয়। এন এন কম্পাঙ্ক কেটে গেল, তাহলে থাকছে ল্যামডা নট বাই ল্যামডা। তাহলে মিউ এর আমরা দুটো ফর্ম পাবো, একটা হচ্ছে সি বাই ভি আর একটা হলো ল্যামডা নট বাই ল্যামডা। আবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কোনো একটা মাধ্যমের সাপেক্ষে যখন অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা আমরা বিবেচনা করব শূন্য মাধ্যম ছাড়া, তখন আসবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ এ বাই বি। মিউ এ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিউ বি বাই মিউ এ। মিউ বি বাই মিউ এ আবার কি, এটা হলো বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। একে আবার আমরা লিখতে পারি সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং বি মাধ্যমে আলোর গতিবেগ। মিউ একেও আমরা লিখতে পারি সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং এ মাধ্যমে আলোর গতিবেগ। এটাকে আমরা লিখব সি বাই ভি। এটা নিচ থেকে যখন উপরে যাবে তখন তাহলে উল্টে যাবে ভি এ বাই সি। সি সি যদি কেটে যায় তাহলে এখানে থাকছে ভি এ বাই ভি বি। এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক থেকে এই রূপটা আমরা পেলাম। এবার প্রতিসরণের জন্য চ্যুতি কোণ। আমরা চ্যুতি কোণ প্রতিসরণের জন্য জানি I মাইনাস আর অথবা আর মাইনাস আই। যখন I বড় হবে তখন I থেকে আর মাইনাস করব, যখন আর বড় হবে তখন আর থেকে I মাইনাস করব। I হলো আপাতন কোণ, আর হলো প্রতিসরণ কোণ। এটা হয় কেন? কারণ হচ্ছে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন I হয় বড়, আর হয় ছোট। যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন আর হয় বড় আর I হয় ছোট, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে। এরপরে প্রিজমে চ্যুতি কোণ সিগমা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। এ হলো প্রিজমের প্রতিসারক কোণ আর I1 I2 হলো প্রিজমের আপাতন প্রিজমে আপাতন কোণ এবং প্রিজম থেকে নির্গত কোণ। আর শেষ আমরা পড়ব বিবর্ধন, ম্যাগনিফিকেশন ইজিক্যাল টু ভি বাই ইউ অথবা I বাই ও। ভি হলো প্রতিবিম্ব দূরত্ব, ইউ হলো বস্তু দূরত্ব, I হলো প্রতিবিম্ব দৈর্ঘ্য, ও হলো বস্তু দৈর্ঘ্য। এটা হলো আমাদের বিবর্ধনের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো তোমরা নোট করে নাও, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 1 থেকে। এটা আসছে 2018 সালে।
আমাদের প্রথম কোশ্চেন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে এই রশ্মির চ্যুতি কোণ কত হবে আমাদের বের করতে হবে। আমাদের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে আপাতন কোণ। তাহলে আমরা প্রতিসরণের ক্ষেত্রে জানি আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর, তাই না? মিউ দেওয়া আছে, সাইন আই দেওয়া আছে, সাইন আর আমাদের বের করতে হবে। সেখান থেকে আমরা বের করব প্রতিসরণ কোণ, বা √2 ইজিক্যাল টু সাইন 45 ডিগ্রি সাইন আর, বা এটাকে এখানে নিয়ে আসলাম সাইন আর ইজিক্যাল টু সাইন 45 ডিগ্রি বাই √2, বা সাইন আর ইজিক্যাল টু সাইন 45 ডিগ্রির মান 1/√2 বাই √2, এটা হয়ে যাবে তাহলে 1/√2 ইন্টু √2, তাহলে হলো সাইন আর ইজিক্যাল টু 1/2। এবার আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2, অতএব আমরা বলতে পারি আর ইজিক্যাল টু 30 ডিগ্রি। আমাদের প্রতিসরণ কোণ বের হয়ে গেল কত? 30 ডিগ্রি। এবার আমাদের বের করতে হবে কি? চ্যুতি কোণ, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ। তাহলে আমরা লিখব প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ কত দেওয়া আছে? আপাতন কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমরা প্রতিসরণ কোণ বের করলাম, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। অতএব প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ, সিগমা ইজিক্যাল টু আই মাইনাস আর, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু 15 ডিগ্রি। হ্যাঁ, চ্যুতি কোণ আমাদের বেড়ে গেল কত? 15 ডিগ্রি। এটাই হলো উত্তর। হ্যাঁ, তাহলে এই অঙ্কটির সমাধান আমাদের কিভাবে করতে হচ্ছে? আমাদের দেওয়া ছিল প্রতিসরাঙ্ক এবং আপাতন কোণ, সেখান থেকে আমরা আলোর প্রতিসরণের যে সূত্র, হ্যাঁ, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ, এটা ব্যবহার করলাম। এটা ব্যবহার করে আমরা বের করব সাইন আর। সাইন আর থেকে আমরা আর বের করে নেব, আর বের হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। এই আপাতন যে প্রদত্ত আপাতন কোণ দেওয়া ছিল, আমরা যে প্রতিসরণ কোণ বের করলাম, এই দুটো মাইনাস করলেই আমরা পেয়ে যাব চ্যুতি কোণ। ঠিক আছে, এবার আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? এটা আসছে 2020 সালে। হ্যাঁ, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত হবে? একটি প্রিজম যেটার প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের প্রিজম, এর প্রতিসারক প্রধান ছেদ একটা সমবাহু ত্রিভুজ। এরকম প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে একটা রশ্মি আনত হলো। ধরলাম এই প্রিজমের মধ্যে 30 ডিগ্রি কোণে এই রশ্মিটা আপতিত হলো, এই কোণটা হলো 30 ডিগ্রি। এরপরে প্রিজম থেকে যখন বের হবে,
সেই সময় এই যে কোণটা সেটা হয় 45 ডিগ্রি। এই কোণটা হলো 45 ডিগ্রি। এবার আমাদের বের করতে হবে হচ্ছে চ্যুতি কোণ। এইটা হলো প্রিজমের প্রতিসারক কোণ এ, এটা ধরে নিলাম আমরা আপাতন কোণ I1 এবং এটা হচ্ছে নির্গত কোণ I2। তাহলে আমরা অঙ্কটার সমাধান শুরু করি। আমরা জানি প্রিজমে প্রতিসরণের জন্য চ্যুতি কোণ সিগমা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 প্লাস I2 মাইনাস এ, এটা হলো প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা। I1 হলো এই আপাতন কোণ এবং I2 হলো নির্গত কোণ, এ হলো প্রতিসারক কোণ। প্রদত্ত I1 হচ্ছে 30 ডিগ্রি, I2 হচ্ছে 45 ডিগ্রি। এ কোণটা কত? যেহেতু প্রিজমের যে প্রধান ছেদ এটা দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, অতএব আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় কত? 60 ডিগ্রি। অতএব এই যে কোণটা সেটাও হবে 60 ডিগ্রি। অতএব প্রতিসারক কোণ এ, এটার মানও হবে 60 ডিগ্রি। তাহলে আমরা চ্যুতি কোণ বের করে নেব। অতএব প্রিজমের চ্যুতি কোণ সিগমা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 কত? 30, I2 কত? 45, এ কত? 60 ডিগ্রি। এটা যোগ করলে 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটাতে আমরা কিভাবে সমাধান করলাম? এখানে একটা প্রিজম দেওয়া ছিল, প্রিজমের প্রধান ছেদ বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি, তাই প্রিজমের এই যে উপরের কোণটা যেটাকে আমরা প্রতিসারক কোণ বলে থাকি সেই কোণটার মানও হবে 60 ডিগ্রি। আর কি, প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে একটা রশ্মি আপতিত হয়েছে এবং 45 ডিগ্রি কোণে নির্গত হয়েছে। তাহলে I1 ইজিক্যাল টু 30 ডিগ্রি, I2 ইজিক্যাল টু 45 ডিগ্রি। আর আমরা জানি প্রিজমের প্রতিসরণের জন্য চ্যুতি কোণ সিগমা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে, এ আমরা বের করে নিলাম। তাহলে সিগমা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখানে I1 এর মান বসাবো, I2 এর মান বসাবো, এ এর মান বসাবো। এই দুইটা যোগ করলে 75 থেকে 60 মাইনাস করলে 15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 2 এর অ্যান্সার। এরপর আমরা শুরু করব কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমাদের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আমাদের ওই 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা প্রতিসরাঙ্ক এর অনেকগুলো রাশিমালা দেখলাম, যেখানে আমরা দেখেছিলাম যে প্রতিসরাঙ্ক মিউ সমান হয় ল্যামডা নট বাই ল্যামডা
শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং অন্য কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আবার মিউ সমান সমান হয় c/v, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ। এই দুটো ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটার সমাধান করব। অ্যান্সার, হ্যাঁ, আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের দেওয়া আছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো তাহলে মুছে দিলাম। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ধরলাম ল্যামডা নট ইজিক্যাল টু 6000 আংস্ট্রম। আর উক্ত মাধ্যমটির প্রতি সরাঙ্ক মিউ ইজিক্যাল টু 1.5। তাহলে এবার লিখব আমরা জানি প্রতি সরাঙ্ক মিউ ইজিক্যাল টু শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই উক্ত বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই উক্ত মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো ল্যামডা নট বাই ল্যামডা। অতএব আমরা লিখতে পারি মিউ ইজিক্যাল টু ল্যামডা নট বাই ল্যামডা। আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে এই ল্যামডাটা। অতএব আমরা লিখব ল্যামডা ইজিক্যাল টু ল্যামডা নট বাই মিউ। ল্যামডা নটের মান কত? বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000, মিউ 1.5। এই দশমিকটা তুলে দিলাম, এখানে একটা শূন্য হবে। এবার এটাকে কেটে দেব, 15 × 4 = 60, 1 2 3, তিনটা শূন্য। তাহলে আমরা পাচ্ছি ল্যামডা ইজিক্যাল টু 4000 আংস্ট্রম। হ্যাঁ, আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেল যে এই যে মাধ্যমটার কথা বলা হয়েছে যার প্রতিসরাঙ্ক 1.5, সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 4000 আংস্ট্রম। এবার আমাদের বের করতে হবে এই মাধ্যমে আলোর গতিবেগ কত। আবার আমরা জানি মিউ প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু c/v। হ্যাঁ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য বা বায়ু মাধ্যমে, এক্ষেত্রে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বাই উক্ত মাধ্যমে আলোর গতিবেগ। মিউ দেওয়া আছে 1.5 আর সি, হ্যাঁ, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸। আমাদের বের করতে হবে ভি। অতএব ভি ইজিক্যাল টু 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। এই দশমিকটা তুলে দিলে এখানে একটা 10। তাহলে আমরা
এটাকে 5 দিয়ে কেটে দিব 2, এটাকে 5 দিয়ে কেটে দেবো 3, এই 3 কেটে গেল। তাহলে আমাদের থাকছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দুটোই রাশিমালা আমাদের বের হয়ে গেল। এই যে মাধ্যম, হ্যাঁ, সেই মাধ্যমে আলোর গতিবেগ কত, v = 2 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং ল্যামডা = 4000 অ্যাংস্ট্রম। এটা আমরা উত্তরে লিখে দিব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কোশ্চেন নম্বর 3-এর সমাধান। এই কোশ্চেন নম্বর 3 সমাধান আমাদের কীভাবে করতে হলো, আমাদের দেওয়া ছিল বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং অন্য একটা মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1.5, সেই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত যে তথ্যটা দেওয়া ছিল সেটা আগে আমরা লিখলাম, বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, সেটাকে ল্যামডা নট বললাম, সেটা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম এবং উক্ত মাধ্যম, যে মাধ্যমটা দেওয়া আছে তার প্রতিসরাঙ্কও দেওয়া আছে 1.5। এইবার আমরা প্রতিসরাঙ্কের অনেকগুলো যে ফর্মুলা লিখেছিলাম তার মধ্যে একটা ছিল মিউ = বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং উক্ত মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট বাই ল্যামডা। এইখানে ল্যামডা নট হচ্ছে 6000, ল্যামডা আমাদের বের করতে হবে, মিউ দেওয়া আছে 1.5। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা এগুলো পুট করব, এখান থেকে ল্যামডাটা এদিকে নিয়ে আসবো, মিউটা এদিকে চলে যাবে। ল্যামডা নট 6000, মিউ 1.5, এই দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য, 15 দিয়ে এটাকে কাটে দিলে হলে 4000। তাহলে ল্যামডা আমাদের বের হয়ে গেলো 4000 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই মাধ্যমটির তরঙ্গ দৈর্ঘ্য, এই মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। আবার আমরা জানি যে মিউ = c/v, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ এবং উক্ত মাধ্যমে আলোর গতিবেগ, মিউ 1.5, c 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর v আমরা বের করব, তো v = এটা এখানে চলে আসবে 1.5, এর দশমিকটা তুলে দিলে উপরে হবে 10, এটাকে 5 দিয়ে কাটবো, 5 × 10, 5 × 3 = 15, 3 দিয়ে 3কে কেটে দেবো, তাহলে থাকলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গতিবেগও বের হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর কমপ্লিট। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 40 ডিগ্রি, প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে। হ্যাঁ, এটার সমাধান আমরা কিভাবে করতে পারি, এখানে একটা সমবাহু প্রিজমের কথা বলা হয়েছে, তার চ্যুতিকোণ দেওয়া আছে, হ্যাঁ, আর বলা হয়েছে যে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির যে গতিপথ সেটা হবে ভূমির সমান্তরাল। এবার আমাদের জেনে নিতে হবে যে যখন প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে চলে আসে প্রিজমের মধ্যে রশ্মির ন্যূনতম চ্যুতির শর্ত। হ্যাঁ, ন্যূনতম চ্যুতির শর্তে কি হয়, ন্যূনতম চ্যুতির শর্ত হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত, সেই ক্ষেত্রে হবে I1 = I2। হ্যাঁ, অর্থাৎ আপাতন কোণ এবং নির্গত কোণ, প্রিজমের মধ্য দিয়ে যে আপাতন কোণ এবং নির্গত কোণ সেটা হবে সমান, সেই সময় চ্যুতিকোণ হবে নির্গত এবং সেই সময় প্রিজমের মধ্য দিয়ে যে রশ্মির গতিপথ সেটা হবে ভূমির সমান্তরাল। তাহলে আমরা লিখব যে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। এইবার আমরা ন্যূনতম চ্যুতির যে শর্ত সেটা জানলাম, সেই ক্ষেত্রে I1 = হবে I2। এবার যেহেতু প্রিজমের যে প্রধান ছেদ সেটা একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু
যেহেতু প্রিজম সমবাহু ত্রিভুজ অতএব প্রতিসারক কোণ এ ইজিক্যাল টু হবে 60 ডিগ্রি। এর আগের অঙ্কটাতেই আমরা দেখলাম যে প্রিজমের প্রধান ছেদ যদি সমবাহু ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে প্রতিসারক কোণ হয় 60 ডিগ্রি, কারণ প্রত্যেকটা কোণই হবে 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি ন্যূনতম চ্যুতি ঘটে থাকে, হ্যাঁ, অতএব প্রিজমের 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 মধ্য দিয়ে আলোক রশ্মির ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল্টা মিনিমাম ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা হয়ে যাবে I1 প্লাস I1 মাইনাস এ, অতএব 2I1 মাইনাস এ, 2I1 মাইনাস এ। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 প্লাস I2 হবে সমান। তাহলে আমরা কি করব, 2, হ্যাঁ, এবার আমাদের কি কি দেওয়া আছে, ডেল্টা মিনিমাম কত দেওয়া আছে, ন্যূনতম চ্যুতি কোণ হচ্ছে 40 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারি 40 ইজিক্যাল টু 2I1 মাইনাস এ কত 60 ডিগ্রি, এ হলো 60 ডিগ্রি। তারপরে আমরা লিখব বা 2I1টাকে এখানে রাখলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো 40 প্লাস 60, এটা হয়ে গেল 100 ডিগ্রি। অতএব আমরা লিখব, আচ্ছা এখানে আমরা বা লিখে দিই, তাহলে আমরা লিখব অতএব I1 ইজিক্যাল টু 100/2 সমান সমান 50 ডিগ্রি। হ্যাঁ, আমাদের যে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ সেটা কত বের হলো, 50 ডিগ্রি। অতএব আমরা লিখব উত্তর আপতন কোণ সমান সমান 50 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নম্বর 4-এর সমাধান। এই অঙ্কটাতে আমাদের কি করতে হলো, সমবাহু বিশিষ্ট, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ বিশিষ্ট প্রিজম দেওয়া ছিল, চ্যুতি কোণ 40 ডিগ্রি, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির যে গতিপথ সেটা হবে ভূমির সমান্তরাল। আমরা জানি প্রিজমের মধ্য দিয়ে যদি আলোক রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল হয় সেই ক্ষেত্রে ঘটে যায় ন্যূনতম চ্যুতি। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 ইজিক্যাল টু হয় I2, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা মিনিমাম ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 যেহেতু I2 সমান, তাহলে আমরা I2-র জায়গায় লিখব I1 প্লাস I1 মাইনাস এ, 2I1 ইজিক্যাল টু 2I1 মাইনাস এ। আবার আমাদের এর মান এই মানগুলো দেওয়া আছে, ডেল্টা মিনিমাম ইজিক্যাল টু 40 ডিগ্রি, I1টা আমরা বের করব, প্রতিসারক কোণটা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে 2I1 এই সাইডটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, 40 প্লাস 60 ইজিক্যাল টু 100, I1 বের হয়ে গেলো আমাদের 50 ডিগ্রি। এটা হয়ে গেলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং ওই মাধ্যমটিতে আলোর বেগ কত হবে আমাদের বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে, প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই মাধ্যমটিতে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো প্রতিসরাঙ্কের যে ফর্মুলাগুলো আমরা আগে দেখলাম সেগুলোই এখানে ব্যবহার করতে হবে। লিখব যে প্রদত্ত কি দেওয়া আছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক
মিউ ইজিক্যাল টু 1.5 এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। আমাদের বের করতে হবে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লিখব আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ সমান সমান বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই উক্ত মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। মিউ দেওয়া আছে, মিউ কত দেওয়া আছে 1.5 বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, এটা ধরে নিলাম ল্যামডা। এবং আমাদের এই মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে 4000। এবার এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, অতএব ল্যামডা ইজিক্যাল টু 4000 ইন্টু 1.5। এটা গুণ করলে কি হয় 15 4 60, এটা হবে তাহলে 6000 অ্যাংস্ট্রম। শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে গেল 6000 অ্যাংস্ট্রম। এবার আমাদের বের করতে হবে কি ওই মাধ্যমটিতে আলোর গতিবেগ। আবার আমরা জানি মিউ ইজিক্যাল টু বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বাই উক্ত মাধ্যমে আলোর গতিবেগ বাই উক্ত মাধ্যমে আলোর গতিবেগ। বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কত হয় আমরা জানি সি ইজিক্যাল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিউ 1.5, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর উক্ত মাধ্যমে আলোর গতিবেগ আমি ধরে নিলাম ভি। তাহলে বা ভি ইজিক্যাল টু 3 × 10⁸ বাই 1.5। এই দশমিকটা উঠে দিলে এখানে 10, এটাকে কাটবো 2 দিয়ে, 5 দিয়ে, 5 2 10, 5 3 15, 3 3 কেটে গেল, থাকলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দুটোই উত্তর বের হয়ে গেল। আমাদের বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত বের হলো, বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের হলো 6000 অ্যাংস্ট্রম এবং ওই মাধ্যমে আলোর গতিবেগ ভি বের হয়ে গেল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুটো হলো আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে। এটা আসছে 2023 সালে। তাহলে আমরা যদি ছবিটা করার চেষ্টা করি, এটা হচ্ছে বিভেদতল, একটা রশ্মি 45 ডিগ্রি আপাতন কোণে আপতিত হলো। বিভেদতল বরাবর আমরা অবিলম্ব এঁকে নিলাম। এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। যেহেতু আপাতন কোণ বিভেদতলের সঙ্গে
আপতিত রশ্মি যে কোণ করে থাকে সেটাকে আমরা বলবো আপাতন কোণ। তারপরে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এটা 45 ডিগ্রি থেকে বেশি কোণে অর্থাৎ 60 ডিগ্রি কোণ করে বেরিয়ে গেছে। এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ। এটাকে আমরা বলবো আই, এটাকে বলবো আর। তাহলে দেখতে পাচ্ছি যে আই থেকে আর বড়, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ঘটনা। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয় তখন আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে কৌণিক চ্যুতি। এবার আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক চ্যুতি সিগমা ইজিক্যাল টু আই মাইনাস আর অথবা আর মাইনাস আই। যখন আই বড় হবে তখন আই থেকে আর মাইনাস করব, যখন আর বড় হবে তখন আর থেকে আর মাইনাস করব। যেমন এইখানে ঘন থেকে লঘু প্রতিসরণের ক্ষেত্রে আর বড় আই ছোট, কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতো লঘু থেকে ঘনতে প্রতিষ্ঠিত হতো সেই ক্ষেত্রে কিন্তু আলাদা ঘটনা ঘটবে। এটা অবিলম্ব, এটা যদি লঘু মাধ্যম হতো, এটা যদি ঘন মাধ্যম হতো তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যমে আসতো, আপাতন কোণ আই, এবং ঘন মাধ্যম দিয়ে যখন প্রতিষ্ঠিত হতো তখন এই কোণটা আর, সেটা আই গ্রেটার দেন আর হতো। হ্যাঁ, আপাতন কোণ হতো বড় আর প্রতিসরণ কোণ হতো ছোট। এখানে যেটা উল্টো ঘটেছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণ হয় বড়, আপাতন কোণ হয় ছোট। তাহলে আমরা চ্যুতি কোণ বের করে নেব কোণ ফর্মুলা ব্যবহার করে। অতএব ডেল্টা ইজিক্যাল টু আর মাইনাস আই। আর কত? 60 ডিগ্রি। আই কত? 45 ডিগ্রি। এটা হচ্ছে 15 ডিগ্রি। 15 ডিগ্রি হলো আমাদের চ্যুতি কোণ। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? হ্যাঁ, এবার আমাদের অঙ্ক আসছে 2023 সালে। দেখো, রৈখিক বিবর্ধন থেকে। তো আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত বস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বস্তু দূরত্ব দূরত্ব 2.4 সেন্টিমিটার, আর কি প্রতিবিম্ব দূরত্ব এটা হলো 4.8 সেন্টিমিটার। তাহলে আমরা জানি রৈখিক বিবর্ধন m ইজিক্যাল টু, রৈখিক বিবর্ধনের আমরা দুটো ফর্মুলা দেখেছি, m ইজিক্যাল টু I বাই আর এবং v বাই I বাই ও v বাই ইউ। হ্যাঁ, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। এটা হলো আমাদের রৈখিক বিবর্ধনের ফর্মুলা। তো আমরা এখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব জানি, তাহলে আমরা লিখব রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কত? 4.8, বস্তু দূরত্ব কত? 2.4, পয়েন্ট উঠে গেল, 24 দিয়ে 48কে কাটলে 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি m রৈখিক বিবর্ধন ইজিক্যাল টু 2। এবার এই রৈখিক বিবর্ধনের ডাটাটাকে আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্য বের করার জন্য কাজে লাগাতে হবে, কারণ আমাদের বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখব? প্রদত্ত বস্তু দৈর্ঘ্য
দৈর্ঘ্য ইজিক্যাল টু 6 সেন্টিমিটার। আমাদের রৈখিক বিবর্ধন কত আমরা বের করলাম, রৈখিক বিবর্ধন m সমান আমরা বের করে নিলাম 2। আমাদের বের করতে হবে প্রতিবিম্ব দৈর্ঘ্য। আমাদের বের করতে হবে। তাহলে লিখব, আমরা জানি রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এই প্রতিবিম্ব দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম ও আই। তাহলে এটা হলো আই ইমেজ সাইজ, বস্তুর দৈর্ঘ্য অবজেক্ট সাইজ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর আমাদের যে বিবর্ধন সেটা হচ্ছে কত, আচ্ছা এখানে ইউনিটটা লেখার দরকার নেই, বিবর্ধন হচ্ছে 2। অতএব এটা কোনাকুনি গুণ করলে আই ইজিক্যাল টু 2 × 6 = 12 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্য বের হয়ে গেল 12 সেন্টিমিটার। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করলাম। 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। সেইখান থেকে আমরা রৈখিক বিবর্ধন বের করে নিলাম। বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে। আমরা জানি রৈখিক বিবর্ধন m ইজিক্যাল টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব 4.8 বাই 2.4, এটা কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে আমাদের রৈখিক বিবর্ধন বের হয়ে গেল কি হিসাবে, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব করে m ইজিক্যাল টু 2। এটাকেই আমাকে কাজে লাগাতে হবে। আবার রৈখিক বিবর্ধনের ফর্মুলা ব্যবহার করব। আমরা জানি রৈখিক বিবর্ধন m ইজিক্যাল টু, এটা m ইজিক্যাল টু কী হয়, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। প্রতিবিম্ব দৈর্ঘ্য ধরে নিলাম আমি i, বস্তু দৈর্ঘ্য 6, রৈখিক বিবর্ধন 2। তো এটা কোনাকুনি গুণ করলে i ইজিক্যাল টু 6 × 12 সেন্টিমিটার। এটা হলো আমাদের কোশ্চেন নম্বর 7। এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। কাচ ও জল মাধ্যমে প্রতিসরণের অনুপাত আমাদের বের করতে হবে। এটাও আসছে 2023 সালে। তাহলে দেখো গতিবেগগুলো কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আগে আমাদের এটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। অ্যান্সার, কাচ মাধ্যমে আলোর গতিবেগ, কাচ মাধ্যমে আলোর গতিবেগ, কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার আছে। এটাকে মিটার করলে 10⁵ গুণ করে দেব, মিটার পার সেকেন্ড। এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ × 10⁵ মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি প্রতিসরাঙ্ক, আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ ইজিক্যাল টু c/v। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই উক্ত মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং উক্ত মাধ্যমে আলোর গতিবেগ। তো আমাদের এই প্রতিসরাঙ্ক বের করতে হবে। সি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত হয়, সি ইজিক্যাল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলে আমরা লিখব কাচের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক, এটাকে আমি ধরলাম μ1 ইজিক্যাল টু তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা কাচের মাধ্যমে আলোর গতিবেগ সি বাই গ্লাস ভি জি। সি কত 3 ইন্টু 10⁸, ভি কত 2 ইন্টু 10⁸, এটা হয়ে গেল 10⁸। এটা ক্যালকুলেশনটা করে দিই, 2 ইন্টু 10⁵ 5 3 8 মিটার পার সেকেন্ড। এটা হলো 2.25 ইন্টু 10⁸, 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। 10⁸ কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকবে হচ্ছে 1.5, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5। আবার জলে প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক এটাকে ধরলাম μ2 ইজিক্যাল টু সি বাই ভি অফ ওয়াটার, সি 3 ইন্টু 10⁸। আর আমাদের মাধ্যমিক জলে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁸, 10⁸ কেটে গেল। তাহলে আমাদের 3/2.25, এটা ক্যালকুলেটরে ভাগ করলে আমরা পাবো 1.333 এরকম পাবো। হ্যাঁ, এবার আমাদের বের করতে হবে অনুপাত, কাচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত। অতএব কাচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত μ1 = μ2। μ1 কত 1.5, μ2 কত 1.33। আমাদের এটা হয়ে গেল উত্তর। যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা বেরোচ্ছে 1.127। এটা হলো আমাদের কাচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি আলোকরশ্মি বায়ু থেকে কাছে লম্বভাবে ও বিভেদ তল ঘেঁষে আপতিত হলো, প্রতি ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কত বের করতে হবে। দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক √2। এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, আমরা এবার দু একটা আরও এক্সট্রা টাইপ দেখে নিব। বলা হয়েছে আলোকরশ্মি বায়ু থেকে কাছে একবার লম্বভাবে একবার বিভেদ তল ঘেঁষে আপতিত হয়েছে, এটা হলো কাচ মাধ্যম। এখানে একটা আলোকরশ্মি একবার কিভাবে লম্বভাবে আপতিত হলো, লম্বভাবে আপতিত হলো। আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির কি হয়, লম্বভাবেই প্রতিফলিত হয়ে যায়। এটা হলো লম্ব আপতন। এবং আরেকটা দ্বিতীয় কেস কোনটা, দ্বিতীয় কেস হচ্ছে যে আলোকরশ্মি বিভেদতল ঘেঁষে, এই বিভেদতল ঘেঁষে আপতিত হয়েছে। এবার এটা হলো আমাদের বিভেদতল অবিলম্ব। তাহলে অবিলম্ব থেকে এবার আলোকরশ্মিটা প্রতিসরিত হয়ে বেরিয়ে যাবে। এটা হলো আমাদের প্রতিসরণ কোণ। এই গোটাটা হয়ে গেল আপতন কোণ, এটা হলো প্রতিসরণ কোণ। তাহলে লিখব আলোকরশ্মি যখন কাচের উপর লম্বভাবে আপতিত হয় তখন লম্বভাবেই প্রতিফলিত হয়।
অতএব আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ সমান সমান 0 ডিগ্রি। হ্যাঁ, আপাতন কোণও 0 ডিগ্রি, প্রতিফলন কোণও হবে 0 ডিগ্রি, প্রতিসরণ কোণও হবে 0 ডিগ্রি। আর এবার হচ্ছে বিভেদ তল ঘেঁষে আলোকরশ্মি যখন কাচের বিভেদ তল ঘেঁষে আপতিত হয় সেক্ষেত্রে আপাতন কোণ আই সমান সমান হয়ে যাবে আপাতন কোণ আই সমান সমান হবে 90 ডিগ্রি। আমাদের বের করতে হবে এক্ষেত্রে প্রতিসরণ কোণ। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মি প্রতিসরিত হয়ে দ্বিতীয় মাধ্যমে যাবে, প্রতিসরণের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, বা মিউ কত √2 সাইন 90 ডিগ্রি বাই সাইন আর। এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, তাহলে হলো সাইন আর ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রির মান 1, এটা হলো √2 1/√2 সাইন কত ডিগ্রির মান সাইন 45 1/√2। অতএব আমরা আর পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল, যখন আলোকরশ্মি লম্বভাবে আপতিত হবে, লম্বভাবেই প্রতিফলিত হবে, সেক্ষেত্রে আপাতন কোণ প্রতিফলন কোণ হয় সমান 0 ডিগ্রি। আর যখন আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে আপতিত হবে তখন আপাতন কোণ হয় 90 ডিগ্রি। প্রতিসরণের সূত্র আমরা সেক্ষেত্রে ব্যবহার করব মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। তাহলে এখানে আমাদের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2 সাইন 90 ডিগ্রি বাই সাইন আর আমরা বের করব। এটাকে এখানে নিয়ে গেলাম 1/√2 সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে আমাদের আর হয়ে গেল 45 ডিগ্রি। এটাই হয়ে গেল আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে, এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেন। এটা আরেক ধরনের টাইপ, এটা আরেকটা টাইপ আমরা বলতে পারি। এখানে বলা হয়েছে জল ও কাচের প্রতিসরাঙ্ক 1/3 ও 1/4 হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক অর্থাৎ আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করতে বলা হয়েছে। এবং বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, কাছে আলোর বেগ কত হবে? তো আমাদের প্রদত্ত কি দেওয়া আছে যে জলের প্রতিসরাঙ্ক কিছু না লেখা থাকে, আমাদের এটা বুঝে নিতে হবে, এটা হলো পরম প্রতিসরাঙ্ক। জলের প্রতিসরাঙ্ক কত 1/3, কাচের প্রতিসরাঙ্ক কত? কাচের প্রতিসরাঙ্ক 4/3। কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, অতএব কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যেটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটাকে আমরা লিখতে পারি মিউ কাচ সাপেক্ষে জলের। তাহলে জি কাচ সাপেক্ষে গ্লাস সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক ডব্লু মিউ জি ডব্লু কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটা সমান সমান হয়ে যায় মিউ ডব্লু বাই মিউ জি। এটা হলো জলের পরম প্রতিসরাঙ্ক বাই কাচের পরম প্রতিসরাঙ্ক। অতএব এটার মান কত বেরোবে? মিউ ডব্লু জলের প্রতিসরাঙ্ক কত? জলের 1/3 আর কাচের 4/3
এটা 1/3 ইন্টু 3/4, এটা করলে হবে 1/4। এটা হলো অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের কাজ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বের হয়ে গেল 1/4। এবারে বায়ুতে আলোর গতিবেগ দেওয়া আছে, কাছে আলোর বেগ কত হবে প্রদত্ত। এবার কি দেওয়া আছে, আর প্রদত্ত সি, বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমরা কাছে আলোর গতিবেগ বের করব, তাহলে আবার কাচের প্রতিসরাঙ্ক জানি মিউ জি কত 4/3। আমরা কি বের করব, কাছে আলোর গতিবেগ ভি কত। আবার আমরা প্রতিসরাঙ্কের ফর্মুলা ব্যবহার করব। আমরা জানি মিউ জি, হ্যাঁ, কাচের প্রতিসরাঙ্ক মিউ জি ইজিক্যাল টু সি/ভি, বা আচ্ছা নিচে লিখছি, বা মিউ জি এর মান মিউ জি, হ্যাঁ, কাচের প্রতিসরাঙ্ক 4/3 ইজিক্যাল টু সি কত 3 × 10⁸ ভি আমরা বের করব। অতএব ভি ইজিক্যাল টু 3 × 3 10⁸/4। তাহলে এটা 3 3 9, 9/4। এটা ভাগ করে দেব 2 বারে, 4 2 8, 1.02, 4 2 8, 2 0, 5 বারে মিলে গেছে। তাহলে এটা একবারে উত্তরটা বসিয়ে দিলাম 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদের ভি কত বের হয়ে গেল 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা নতুন টাইপ ছিল, যেখানে আমরা দেখলাম জল ও কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1/3 এবং 1/4। জলের প্রতিসরাঙ্ক লিখলাম, কাচের প্রতিসরাঙ্ক লিখলাম। আমাদের বের করতে হবে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, যেটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যখন দুটো আলাদা বায়ু মাধ্যম ছাড়াও আলাদা মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসরাঙ্ক আমরা বের করব, সেটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যার সাপেক্ষে বের করতে হবে তাকে প্রথম লিখতে হবে, যার বের করতে হবে তার পরে লিখতে হবে। প্রতিসরাঙ্ক গ্লাস টু ওয়াটার, গ্লাসের সাপেক্ষে কাচের সাপেক্ষে জলের, তাহলে এটা হয়ে যায় মিউ ডব্লিউ/মিউ জি, যেটা পরম প্রতিসরাঙ্ক। এটা আমাদের দেওয়াই আছে। জলের কত 1/3, কাচের কত 4/3। এটা ক্যালকুলেশন করলাম, বের হলো 1/4। এবার বের করতে হবে কাছে আলোর গতিবেগ। কাছে প্রতিসরাঙ্ক আমরা জানি, পরম প্রতিসরাঙ্ক 4/3, আলোর গতিবেগ আমরা জানি। তাহলে লিখবো মিউ জি ইজিক্যাল টু সি/ভি। মিউ এর মান 4/3, সি এর মান 3 × 10⁸, ভি এর মান আমরা বের করবো। ভি ইজিক্যাল টু হয়ে যাবে 3 × 3 10⁸/8/4। এটা ক্যালকুলেশন করলে হয় 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আমি চেষ্টা করব এর পরবর্তী আরও যে অধ্যায়গুলো আছে, হ্যাঁ, সেখান থেকে অঙ্কগুলো তাড়াতাড়ি করে দেওয়ার। এরপরে আমি শুরু করব সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, যে কোশ্চেনগুলো আগামী মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা। ধন্যবাদ, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।